সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। 1996 সালের সেপ্টেম্বর মাস। ঢাকা শহরের আকাশ তখন বর্ষার শেষ মেঘের ঘনঘটা। বৃষ্টি ভেজা রাজপথ, পিচের গন্ধ আর ইট কাঠের এই যান্ত্রিক শহরে হুট করেই থমকে গিয়েছিল লাখ লাখ মানুষের হৃদস্পন্দন। একটি নাম যাকে ঘিরে আবর্তিত হতো তৎকালীন বাংলাদেশের হাজার হাজার তরুণ তরুণীদের স্বপ্ন, যার এক আচমকা হাসিতে প্রেক্ষাগৃহে এনে দিত উচ্ছ্বাসের জোয়ার। সেই রূপালী পর্দার রাজপুত্র সালমান শাহ আর নেই। কিন্তু ঘটনা কি সত্যি ততটা সহজ ছিল? একজন তুখোড়, সফল এবং জনপ্রিয় তারকা কি হুট করেই জীবনের আলো নিভিয়ে দিতে পারলেন, নাকি এই মৃত্যুর পিছনে লুকিয়ে ছিল এক গভীর, বিষাক্ত এবং ভয়ঙ্কর ষড়যন্ত্র? কালো কাগজের পাতায় আজ আমরা খুলব সেই আলোড়িত চ্যাপ্টার, যার ধুলাবালি জমে থাকা ফাইলে খোদাই করা আছে ষড়যন্ত্র, অর্থ, ক্ষমতা, লোভ আর রক্তের গন্ধ। 4 বছর আগে ছড়িয়ে পড়া একটি ভিডিও বার্তা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভেসে আসা এক নারীর আর্তনাদের কণ্ঠ। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার ভাইরে দিয়ে। তিনি দাবি করেছিলেন সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছিল। আর এই হত্যাকাণ্ডের জন্য নাকি খলনায়ক ডনের সাথে চুক্তি হয়েছিল 12.5 লক্ষ টাকা। কারা ছিল সেই নীল নকশার পিছনে? কিভাবে সিনেমার খলনায়ক বাস্তব জীবনের এক অন্ধকার অধ্যায়ের চরিত্র হয়ে উঠলেন? কেন আজও এই মৃত্যুর রহস্যের জট পুরোপুরি খুলল না? চোখ রাখুন আজকের বিশেষ পর্বে, কারণ কালো কাগজ আজ আপনাকে নিয়ে যাবে 90 দশকের সেই অন্ধকার গলিতে, যেখানে সত্য আর মিথ্যার সীমানা মিলেমিশে একাকার হয়ে গেছে। বর্ষায় মেঘলা আকাশ আর ইস্কাটনের সেই ফ্লাড। সময়টা সকাল 11:30। 6 সেপ্টেম্বর 1996 সাল। ঢাকার নিউ ইস্কাটন রোডের ডলফিন স্কোয়ারের সেই বহুতল ভবনের সামনে তখন মানুষের ঢল। থমথমে চারপাশ, কারো মুখে কোনো কথা নেই, কেবল চোখে অবিশ্বাস আর অশ্রুর বন্যা। ভিতরে 315 নম্বর ফ্ল্যাটে খাটের উপর নিথর হয়ে পড়ে আছেন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র শাহরিয়ার চৌধুরী ইমন, যাকে পুরো বাংলাদেশ চেনে সালমান শাহ নামে। উপস্থিত লোকজনের বিভ্রান্ত চেহারা, কান্নার শব্দ আর গুঞ্জনে ভারী হয়ে উঠেছিল ঘরের বাতাস। পুলিশ এলো, আলামত সংগ্রহ করা হলো, কিন্তু শুরুর মুহূর্ত থেকেই রহস্যের গন্ধ পেতে শুরু করেছিল সাধারণ মানুষ। ফ্যানের সাথে ঝুলানো কাপড়, ড্রয়ারের উপরে কিছু চিঠিপত্র আর গৃহকর্মী ও উপস্থিত স্বজনদের অসংলগ্ন বক্তব্য, সবকিছু মিলিয়ে ঘটনাটি দ্রুত আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হলেও জনগণ সেই উত্তর মেনে নেয়নি। সালমান শাহর মা নীলা চৌধুরী প্রথম দিন থেকেই চিৎকার করে বলেছিলেন, আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে, এটা আত্মহত্যা নয়, সুপরিকল্পিত হত্যাকাণ্ড। কিন্তু কার দিকে সেই আঙ্গুল? ঘরের ভিতরের মানুষ নাকি ইন্ডাস্ট্রির কোনো অদৃশ্য শক্তি? সেদিন বিকেলে যখন সালমান শাহের মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, হাজার হাজার ভক্ত রাস্তায় নেমে এসেছিলেন, চোখের জলে বিদায় জানিয়েছিলেন তাদের প্রিয় রাজপুত্রকে। কিন্তু সেই বিদায়ের পিছনে রেখে যাওয়া প্রশ্নগুলো মেঘের মতো জমা হতে শুরু করে। ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত দেহ, কিন্তু তার গলায় স্পষ্ট কোনো টানের চিহ্ন না থাকা, গলায় ফাঁসের দাগের বৈষম্য, সব জন্য এক গভীর নাটকে চিত্রনাট্য ইঙ্গিত করছিল। মিডিয়ায় তখন সংবাদের ঝড়, প্রতিদিন নতুন নতুন তথ্য, নতুন গুজব। কেউ বলল পারিবারিক কলহ, কেউ বলল দাম্পত্য জটিলতা, আবার কেউ বলল চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ভিতরে ঘাপটি মেরে থাকা স্বার্থন্বেষী মহলের ষড়যন্ত্র। কিন্তু মূল সত্যটা ছিল বহুদূরে, যেন কোনো এক অদৃশ্য হাত সবকিছু মুছে ফেলার চেষ্টা করছে। সেই দিনে, সেই সেপ্টেম্বর, কেবল একজন নায়কের বিদায় ছিল না, তা ছিল বাংলা বিনোদন জগতের সবচেয়ে অমীমাংসিত রহস্যের সূচনা। রহস্যের অন্ধকারের চাদর সরাতে গিয়ে একের পর এক বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর ও রোমহর্ষক সব নাম। 90-এর দশকের মাঝামাঝি সময়টা ছিল বাংলা চলচ্চিত্রের সোনালী যুগ, আর সেই যুগের একক অধিপতি ছিলেন সালমান শাহ। 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে তার আত্মপ্রকাশ, আর মাত্র 4 বছরে 27টি ব্যবসা সফল ছবি উপহার দিয়ে হয়ে উঠেছিলেন একজন উদীয়মান সুপারস্টার।
ফ্যাশন, স্টাইল, অভিনয় সবকিছুই তিনি ছিলেন সময়ের চেয়ে অনেক এগিয়ে। কিন্তু আলোর তীব্রতা যত বেশি হয়, পিছনের ছায়াটাও তত গভীর হয়। সালমান শাহ যখন সাফল্যের চূড়ায়, তখন তার চারপাশে গড়ে উঠেছিল এক জটিল জাল। গ্ল্যামার জগতের ঝকঝকে পর্দার আড়ালে লুকিয়ে ছিল প্রতিযোগিতা, হিংসা আর কোটি টাকার ব্যবসার লাভ ক্ষতির হিসাব। চলচ্চিত্র পাড়ার অন্ধকার অলিগলিতে তখন ফিসফিসানি সালমানের এই অভাবনীয় উত্থান নাকি অনেকের রাতের ঘুম হারাম করে দিয়েছিল। ইন্ডাস্ট্রির প্রযোজক, পরিচালক আর সহকর্মীদের একটি বড় অংশ সালমান শাহ নির্ভর হয়ে পড়েছিল। তিনি যে ছবিতে হাত দিতেন সেটি শোনা হয়ে যেত। কিন্তু এই অভাবনীয় প্রতিভাই কি তার শত্রু হয়েছিল? সেই সময় সালমান শাহর ব্যক্তিগত জীবনও হয়ে উঠেছিল জটিল। স্ত্রী স্বামীরা, পরিবারের অন্য অন্য সদস্য এবং চলচ্চিত্রের সহকর্মীদের সাথে সম্পর্কে টানাপোড়েন পৌঁছায় চরম পর্যায়ে। ড্রেসিং রুম থেকে শুরু করে শুটিং সেটের পেছনের আলোময় উঠানে আসতো নানা ধরনের গুঞ্জনের কথা। একদিকে কেরিয়ারে তুঙ্গে থাকা তরুণ নায়ক, অন্যদিকে চারপাশের মানসিক চাপ, পারিবারিক কলহ আর ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ রাজনীতি সব মিলিয়ে এক বিষাক্ত পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু শুধুই কি পারিবারিক অশান্তি, নাকি এর পিছনে ছিল বড় কোনো সিন্ডিকেটের হাত? সেই সময়ের গুঞ্জন বলছিল সালমান শাহ সিনেমা জগতে কিছু নিয়ম ভাঙতে শুরু করেছিলেন। নিজের শর্তে কাজ করা, একচ্ছত্র আধিপত্য এবং রাজনৈতিক প্রভাবশালীদের সাথে দূরত্বের কারণে তৈরি হয়েছিল এক অদৃশ্য দেওয়াল। আর এই রূপালী পর্দার অন্ধকারের মধ্যেই ধীরে ধীরে ঢুকতে শুরু করে আন্ডারওয়ার্ল্ড ও অপরাধ জগতের ছায়া। টাকা, ক্ষমতা আর ব্ল্যাকমেলের খেলা তখন সিনেমার গল্পকেও হার মানাচ্ছিল। সালমান শাহ কি তবে এমন কোনো গোপন তথ্য জেনে ফেলেছিলেন, যা জেনে ফেলাটা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল? ঘটনার দীর্ঘ 21 বছর পর 2017 সালের আগস্ট মাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে একটি 3 মিনিট 9 সেকেন্ডের ভিডিও। দূর আমেরিকার পেনসিলভেনিয়া থেকে এক নারী চোখে মুখে চরম আতঙ্ক আর আকুতি নিয়ে লাইভে এসেছেন। তিনি রাবিয়া সুলতানা রুবি, সালমান শাহ হত্যাকাণ্ডের তদন্তে থাকা 11 জন আসামির একজন এবং সালমান শাহর স্ত্রী সামিরার বিউটিশিয়ান ও পারিবারিক বান্ধবী। ভিডিওতে রুবির কাঁপা কাঁপা কণ্ঠে সেই কথাগুলো মুহূর্তের মধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালি মানুষকে স্তব্ধ করে দেয়। রুবি উচ্চস্বরে কাঁদতে কাঁদতে বলছিলেন, সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহকে খুন করা হয়েছে। আমার জামাই এটা করছে, আমার ছোট ভাইকে দিয়ে করাইছে, সামিরার ফ্যামিলি করাইছে এটা, আর এর সাথে ছিল ডন। রবির এই বিস্ফোরক মন্তব্য যেন এক ঘুমন্ত অগ্নিগিরির মুখে জ্বালানি ঢেলে দিল। তিনি দাবি করেন সালমান শাহকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল এবং এই হত্যার নীল নকশা বাস্তবায়নে ব্যবহার করা হয়েছিল পেশাদার এবং ঘনিষ্ঠ মানুষদের। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি উঠে আসে পরবর্তী জিজ্ঞাসাবাদ ও মিডিয়া রিপোর্টে। এই হত্যাকাণ্ডের জন্য নাকি খলনায়ক ডন সহ কয়েকজনের সাথে 12.5 লক্ষ টাকার এক গোপন চুক্তি বা কন্ট্রাক্ট কিলিং এর পরিকল্পনা করা হয়েছিল। ভিডিওতে রুবি আরো বলেন, তিনি নিজেও এখন চরম প্রাণ ভয়ে আছেন, কারণ তিনি এই গোপন সত্য জেনে ফেলেছেন এবং যারা সালমান শাহকে সরিয়ে দিয়েছে তারা তাকেও মেরে ফেলতে পারে। রুবি চিৎকার করে বলেছিলেন, আমার ছোট ভাই রুমিকে দিয়ে এই কাজ করানো হয়েছে, তারপর রুমিকেও হত্যা করা হয়েছে যাতে কোনো প্রমাণ না থাকে। রুবির এই আবেগঘন এবং আতঙ্কিত স্বীকারোক্তি এক মুহূর্তে সালমান শাহর মৃত্যুর কেসটিকে সম্পূর্ণ নতুন মোড় এনে দেয়। যে মামলাটি এতদিন আইনের খাতায় অপমৃত্যু হত্যা বলে ধামাচাপা পড়েছিল, তা আবার রক্তের কালিতে তাজা হয়ে ওঠে। দর্শকদের মনে নতুন প্রশ্ন জন্মে, তবে কি রুবির এই দাবির পিছনে সত্যি কোনো ভয়াবহ সত্য লুকিয়েছিল, নাকি এটাও ছিল কোনো গভীর ষড়যন্ত্রের অংশ? রুবির সেই ভিডিও বার্তার পর সবচেয়ে বেশি যে নামটি নিয়ে তোলপাড় শুরু হয়, তিনি হলেন আশরাফুল হক ডন, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক এবং বাস্তব জীবনে সালমান শাহর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। সিনেমার পর্দায় সালমান শাহ ডন মুখোমুখি দাঁড়াতেন শত্রু হিসাবে, কিন্তু পর্দার পিছনে তাদের বন্ধুত্ব ছিল অত্যন্ত নিবিড়। সালমান শাহর প্রায় প্রতিটি হিট ছবিতেই ডন ছিলেন খলনায়কের ভূমিকায়। সেই ডনের নাম যখন 12 লক্ষ টাকা চুক্তিতে বন্ধু হত্যার সাথে জড়িয়ে গেল, তখন পুরো দেশ বাকরুদ্ধ হয়ে পড়ে। অভিযোগের তীর ছিল মারাত্মক। সালমান শাহকে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য নাকি এক প্রভাবশালী গোষ্ঠী ডন এবং তার সহযোগীদের ব্যবহার করেছিল। একটি বড় অঙ্কের লেনদেন হয়েছিল, যার পরিমাণ ছিল 12.5 লক্ষ টাকা। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন কৌশলে সালমান শাহকে ঘুমের ঔষধ বা ইনজেকশন দিয়ে কাবু করা হয় এবং পরবর্তীতে শ্বাসরোধ করে ঝুলিয়ে দেওয়া হয়, যাতে এটি দেখতে হুবহু
হত্যার মতো মনে হয়। কিন্তু বাস্তবতা কি ছিল? অভিযোগ ছড়িয়ে পড়ার পরই গণমাধ্যমের মুখোমুখি হন অভিনেতা ডন। তিনি অত্যন্ত ক্ষোভ ও হতাশার সাথে এই অভিযোগ অস্বীকার করেন। ডন দাবি করেন, সালমান ছিল আমার ভাইয়ের মতো, আমার ক্যারিয়ারের ভিত্তি। তাকে হত্যা করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। যে 12 লক্ষ টাকার চুক্তির কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ কাল্পনিক এবং আমাকে বলির পাঠা বানানোর চক্রান্ত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পরবর্তীতে তদন্তকারী সংস্থা পিবিআই এর অনুসন্ধানেও উঠে আসে নানা জটিলতা। জনকে একাধিকবার জিজ্ঞাসা করা হয়, তার কল রেকর্ড, তৎকালীন চলাফেরা এবং আর্থিক লেনদেন পরীক্ষা নিরীক্ষা করা হয়। তবে প্রশ্ন থেকে যায়, যদি সেই 12.5 লক্ষ টাকার চুক্তি কেবলই একটি গুজব হয়, তবে রাবেয়া সুলতানা রুবি কেন এতদিন পর হঠাৎ করে ডনের নাম ধরে এমন সুনির্দিষ্ট অভিযোগ তুললেন? পরবর্তীতে রুবি আবার তার বক্তব্য কিছুটা পরিবর্তন করে বলেন যে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং ভয়ের মুখে এসব কথা বলেছেন। সত্যিই কি রুবি মানসিকভাবে অসুস্থ ছিলেন, নাকি তাকে ভয় দেখিয়ে বা চাপ দিয়ে বক্তব্য প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছিল? খলনায়ক ডন কি সত্যি নির্দোষ ছিলেন, নাকি রূপালী পর্দার আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল এক নৃশংস অপরাধীর আসল চেহারা? সালমান শাহর মৃত্যুর পর থেকে গত 2.5 দশকে সিআইডি, বিচার বিভাগ, র্যাব এবং সর্বশেষ পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন একের পর এক সংস্থাকে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রতিটি তদন্ত সংস্থাই শত শত পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে। হাজার হাজার মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আলামত পরীক্ষা করা হয়েছে, কিন্তু মামলার ফলাফল যেন এক ঘুরপাক খাওয়া চোরাবালি। 2020 সালে পিবিআই তাদের 600 পৃষ্ঠার বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। পিবিআইয়ের চূড়ান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, সালমান শাহকে হত্যা করা হয়নি। তিনি পারিবারিক কলহ, স্ত্রীর সাথে মানসিক দূরত্ব এবং অতিরিক্ত আবেগপ্রবণতার কারণে করেছিলেন। পিবিআই তাদের প্রতিবেদনে 5টি মূল কারণ উল্লেখ করে। প্রথমত, চিত্রনায়িকা শাবনূরের সাথে সালমান শাহর অতিরিক্ত ঘনিষ্ঠতা নিয়ে পারিবারিক অশান্তি। দ্বিতীয়ত, স্ত্রী সামিরার সাথে সুসম্পর্কের অভাব ও মানসিক টানাপোড়েন। তৃতীয়ত, অত্যাধিক আবেগপ্রবণ এবং পূর্বে একাধিকবার চেষ্টা করার প্রবণতা। চতুর্থত, ঘটনার দিন পারিবারিক বাকবিতণ্ড ও রাগ নিয়ন্ত্রণ করতে না পারা। সর্বশেষ, ঘটনার সময় ঘরে কোনো বহিরাগত বা ঘাতকের উপস্থিতি শক্ত প্রমাণের অভাব। কিন্তু এই প্রতিবেদনকেও এক বাক্যে প্রত্যাখ্যান করেন সালমানের পরিবার ও কোটি কোটি ভক্ত। সালমানের মা নীলা চৌধুরী শুরু থেকেই দাবি করে আসছেন, সরকার এবং প্রভাবশালী মহল শুরু থেকেই এই তদন্তকে অন্যদিকে মোড় ঘোরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে 2026 সালের 9 আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খলনায়ক ডনকে গ্রেফতার করেন পুলিশ এবং সালমান শাহর পক্ষের আইনজীবী দাবি করেছেন, সালমান শাহকে হত্যার পিছনে খলনায়ক ডন এবং আজিজ মোহাম্মদ ভাই এই হত্যার পিছনে সরাসরি জড়িত এবং সালমান শাহকে হত্যার জন্য 12.5 লক্ষ টাকার কিলিং মিশনের চুক্তি হয়েছিল। এখন আবারও কোটি কোটি সালমান ভক্তদের মনে নতুন করে প্রশ্ন জন্ম নিয়েছে, সালমান শাহ কি আদৌ হত্যা করেছিলেন, নাকি তাকে হত্যা করা হয়েছিল? আর যদি হত্যা করা হয়ে থাকে, তবে কি এই হত্যাকাণ্ডের সঠিক বিচার সালমান শাহর পরিবার পাবে? এখন সবাই দেখার অপেক্ষায় মামলাটি কোন দিকে মোড় নেয়। ইতিহাসের কিছু সত্য থাকে যা কখনো আদালতের রায়ে প্রমাণিত হয় না, কিন্তু কালের বিচারে থেকে যায় এক স্থায়ী প্রশ্নবোধক চিহ্ন। সালমান শাহর মৃত্যু ঠিক তেমনই এক বিষদময় রূপকথা। আজকের এই আধুনিক যুগে দাঁড়িয়ে যখন আমরা 90-এর দশকের সেই অন্ধকার দিনগুলোর দিকে ফিরে তাকাই, তখন কেবল একটি অমীমাংসিত রহস্য নয়, বরং ফুটে ওঠে এক নির্মম বাস্তবতা। খ্যাতি, অর্থ, ভালোবাসা আর সাফল্য সবকিছু থাকা সত্ত্বেও কিভাবে একজন মানুষ সিস্টেমের নির্মম চক্রান্তের শিকার হতে পারেন, তা যেন সালমান শাহর জীবন আমাদের শিখিয়ে দিয়ে গেছে। 12 লক্ষ টাকার চুক্তির গল্প, রুবির সেই থেমে থেমে বার্তা, ডনের আত্মপক্ষ সমর্থন কিংবা পিবিআই এর আত্মহত্যা থিওরি, সবকিছু যেন এক একটা বিশাল ধাঁধার এক একটি টুকরো। কিন্তু সেই ধাঁধা আজ পর্যন্ত পূর্ণাঙ্গ রূপ পায়নি। একটি উত্তর যেন নতুন 10টি প্রশ্নের জন্ম দেয়। সময়ের স্রোতে অনেক কিছুই বদলে গেছে। রাজপথের দেওয়াল চিত্র মুছে গেছে, ক্যাসেটের রিল হারিয়ে গেছে, সিনেমা হলের সেই ভিড় হয়তো আগের মতো নেই, কিন্তু মুছে যায়নি শুধু একটি নাম, সালমান শাহ। কালো কাগজের পাতায় তার নামটি আজ আর কেবল কোনো নায়কের নাম নয়, এটি একটি অপূরণীয় ক্ষতি, এক বিচারহীনতার দীর্ঘশ্বাস এবং বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় গভীর ট্র্যাজেডি।
সম্ভবত আসল সত্যটি সেই ডলফিন স্কোয়ারের 315 নম্বর ফ্ল্যাটের 4 দেওয়ালের মাঝেই চিরকালের জন্য বন্দী হয়ে গেছে, অথবা হয়তো সেই সত্য লুকিয়ে আছে এমন কিছু মানুষের বুকের ভিতরে যারা আজও মুখ খুলতে ভয় পান। প্রিয় দর্শক, সত্য অনেক সময় বাতাসে হারিয়ে যায়, কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না। সালমান শাহ আমাদের ছেড়ে চলে গেছেন 3 দশকের বেশি সময় ধরে, কিন্তু তার সেই চিরচেনা হাসি, সেই স্টাইল আর তার চোখ ভরা স্বপ্ন আজও বেঁচে আছে কোটি কোটি মানুষের হৃদয়ে। আজ কালো কাগজের এই বিশেষ পর্বে আমরা তুলে ধরার চেষ্টা করেছি সেই রহস্যের নানা পরত যা যুগের পর যুগ ধরে মানুষকে ভাবিয়ে চলছে। আপনার কি মনে হয় সালমান শাহ কি সত্যি নিজের জীবন নিজে শেষ করে দিয়েছেন, নাকি 12 লক্ষ টাকার সেই ভয়াল চুক্তি আর আন্ডারওয়ার্ল্ডের কালো হাতের থাবা বসিয়ে দিয়েছিল বাংলা সিনেমার রাজপুত্রের উপর? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত লিখে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে কালো কাগজের পরবর্তী পর্বে নতুন কোন সত্য আর গোপন ইতিহাসের পাতায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।